কেমন আছে সবাই? erudb.com-এ তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, তোমাদের সাথে আছি। দেখো, আজকে এই ভিডিওতে আমরা দেখব এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের লেনদেন কাকে বলে, লেনদেনটা কীভাবে আসছে, ঘটনা থেকে প্রকারভেদ, তারপরে যে ঘটনা কাকে বলে, ঘটনা দুই ধরনের, ঘটনা কি জীবনে আমাদের যাই কিছু করে তাই ঘটনা। আচ্ছা, ঘটনা কয় ধরনের? দুই ধরনের, একটা হলো আর্থিক ঘটনা, একটা হলো অনার্থিক ঘটনা। আচ্ছা, আর্থিক ঘটনা কি? যেগুলো টাকার সাথে রিলেটেড, অর্থের সাথে রিলেটেড। আর অনার্থিক ঘটনা কি? যেগুলো অর্থের সাথে রিলেটেড না, সেগুলো অনার্থিক ঘটনা। তাহলে এই যে আর্থিক ঘটনা, সেগুলোকে আমরা লেনদেন বলবো। আর লেনদেনের খুব ভালো একটা ডেফিনিশন আমি লিখে দিয়েছিলাম, যে ঘটনা কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলে সেগুলোকেই লেনদেন বলে। এবার দেখো, আমরা দেখব আরও ভালো করে যে একটি ঘটনাকে কিভাবে আমরা লেনদেন বলবো, কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটি ঘটনাকে লেনদেন বলা যায়। এই বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখে দিয়েছি, তো একটা একটা করে আমি বলবো। আর এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে খুব বেশি সৃজনশীল কোশ্চেন হতে পারে। এই লেনদেন চ্যাপ্টার, বিশেষ করে এই যে লেনদেন এবং লেনদেনের বৈশিষ্ট্য, এখান থেকে সৃজনশীল কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং অনেক বেশি সুযোগ আছে এখান থেকে, মানে কি বলে, সৃজনশীল কোশ্চেনের জন্য ম্যাটেরিয়ালস নেওয়ার। তাহলে দেখো, আমাদের বলা আছে যে একটি ঘটনাকে যদি লেনদেন হতে হয় তাহলে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পূরণ করতে হবে বা বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য কোনটা? আর্থিক অবস্থার পরিবর্তন। দেখো, আমরা জানি আমাদের হিসাব সমীকরণ কি? এ সমান এল প্লাস ও ই। তাহলে এখানে এ মানে কি? অ্যাসেটস, আর এল মানে কি? লায়াবিলিটি। ওই মানে কি? ওনার্স ইকুইটি। তার মানে দেখো, অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি। আচ্ছা, ওইখানে বলা আছে আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে আমরা চিন্তা করি যে আমি যদি ব্যবসায়ের পরিবহন খরচ দেই, ধরো পরিবহন খরচ হলো আমার 5,000 টাকা, তখন আমি কী জাবেদা লিখব? দেখো, যখন আমি জাবেদা চ্যাপ্টারে যাই তখন আমি এগুলো ডিটেলসে আলোচনা করবো এগুলো নিয়ে। এখন শুধু বলে রাখি যে পরিবহন বা বহন খরচ যখন আমরা দেই তখন আমরা কী জাবেদা লিখব? বহন খরচ ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো, বহন খরচ ডেবিট, খরচ বেড়ে গেল, তার মানে খরচ বাড়লে আমাদের মালিকানা সত্ত্ব কমে যাবে। কিভাবে কমবে এগুলো আমরা আরও পরে আলোচনা করবো ডিটেলস। আপাতত আমরা জানবো কি আমাদের লেনদেনের বৈশিষ্ট্যগুলো কী কী। তাহলে দেখো, যদি মালিকানা সত্ত্ব কমে তার মানে কি? ও ই কমে গেল, ও ই মাইনাস। নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট হলে নগদ টাকা কমে, তার মানে এ মাইনাস। দেখো, হিসাব সমীকরণে এই পাশেও মাইনাস, এই পাশেও মাইনাস। তাহলে আমাদের এটা কি সম্পদ কমালো এবং মালিকানা সত্ত্ব কমালো। তাহলে আমাদের এটা হবে একটি লেনদেন, কারণ এটা হিসাব বিজ্ঞানের প্রভাব ফেলছে। মানে কি? আর্থিক অবস্থার পরিবর্তন করছে, সম্পত্তিও কমিয়ে দিয়েছে, মালিকানা সত্ত্বকে কমিয়ে দিয়েছে, তাহলে হবে এটা একটা লেনদেন। আচ্ছা, এখন এই যে আর্থিক অবস্থার পরিবর্তন করে, এই পরিবর্তনগুলোকে হিসাব বিজ্ঞানীগণ মানে পণ্ডিতগণ আর কি এটাকে দুই ভাগে ভাগ করছে। একটা হলো পরিমাণগত বা নিট পরিবর্তন, আর এটা হলো গুণগত বা কাঠামোগত পরিবর্তন। দেখো, পরিমাণগত বা নিট পরিবর্তন কি আর গুণগত বা কাঠামোগত পরিবর্তন কি? একটি লেনদেন যদি হিসাব সমীকরণের দুই পাশে প্রভাব ফেলে তাহলে আমরা তাকে বলবো পরিমাণগত বা নিট পরিবর্তন। আচ্ছা, দুই পাশে যদি প্রভাব ফেলে। আর গুণগত বা কাঠামোগত পরিবর্তন দুই পাশে না, আমাদের পরিমাণগত বা নিট পরিবর্তন হবে যদি সেটা অ্যামাউন্টকে চেঞ্জ করে, অ্যামাউন্টকে চেঞ্জ করে। কেমন? এখানেও কমলো, এখানেও কমলো, তাহলে এটা কিন্তু আমাদের পরিমাণগত বা নিট পরিবর্তন। আচ্ছা, আর কাঠামোগত বা গুণগত পরিবর্তন কেমন হয়? যদি সেটা
একটি মাত্র উপাদানকে বাড়িয়ে দেয় এবং কমিয়ে দেয়, তাহলে সেটাকে বলবো গুণগত বা কাঠামোগত পরিবর্তন। সেটা কেমন আমরা একটু দেখে নিই। দেখো সেটা হবে এরকম। তাহলে আমরা এই যে লেনদেনটা করলাম, যে বহন খরচ প্রদান করা হলো 5,000 টাকা, এটা কী ধরনের পরিবর্তন? এটা হবে পরিমাণগত বা নিট পরিবর্তন। আচ্ছা, এবার গুণগত বা কাঠামোগত পরিবর্তন কি? দেখো যদি সেটা একটি মাত্র উপাদানকে একবার বাড়িয়ে ফেলে একবার কমিয়ে দেয়, সেটা কি? দেখো আমরা লিখতে পারি যে $5,000 টাকায়, হ্যাঁ, দেনাদারের কাছ থেকে পাওয়া গেল। এটা আর সুন্দর একটা এক্সাম্পল হতে পারে। কি লিখব? দেনাদারের কাছ থেকে আদায় 10,000 টাকা। তাহলে জাবেদা কি হবে? দেখো কি লিখলাম? দেনাদার ডেবিট, নগদান হিসাবে ডেবিট আর দেনাদার ক্রেডিট। কেন? কারণ হলো আমার এখানে দেনাদার কাছ থেকে পাওয়া গেল, দেনাদার কমে গেল, দেনাদার টাকা দিয়ে ওর দায়িত্ব শেষ, আর অন্যদিকে নগদ টাকা পাওয়া গেল। তাহলে দেনাদার হলো আমাদের সম্পত্তি, নগদ হলো সম্পত্তি। দেখো তাহলে এ একবার বাড়লো একবার কমলো, তাহলে এটা কি ধরনের পরিবর্তন? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর এটা হলো পরিমাণগত বা নিট পরিবর্তন। আচ্ছা, এই ছিল আমাদের আর্থিক অবস্থার যেই পরিবর্তন ঘটে সেটা দুইটা ক্লাসিফিকেশন। একটা হলো মানে পরিবর্তনটা দুইভাবে হতে পারে, একটা হলো পরিমাণগত বা নিট পরিবর্তন যেটা আমি এখানে দেখে দিলাম, আরটা হলো গুণগত বা কাঠামোগত পরিবর্তন যেটা আমি এখানে দেখে দিলাম। এবার দেখো আমাদের বলা আছে যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য একটি ঘটনাকে যদি লেনদেন হতে হয় তাহলে সেটা অবশ্যই টাকায় পরিমাপ করা লাগবে। সেটা কেমন? অনেক সময় তোমরা অনেক সময় এই কোশ্চেনগুলি দেখে থাকবে যে ম্যানেজার নিয়োগ করা, মাসিক ধরো 50,000 টাকা বেতনের ম্যানেজার নিয়োগ করা হলো, অথবা বলা থাকতে পারে যে মাসিক 50,000 টাকা বেতনের ম্যানেজার নিয়োগ করা হলো, অথবা কোম্পানির একজন কর্মচারী মারা গেল যার বেতন ছিল 20,000 টাকা। তো এই ধরনের ঘটনা, এই দুইটা কিন্তু ঘটনা, কিন্তু এগুলো কি লেনদেন? আমরা একটু ভেবে নেই যে এগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না, কারণ একজন ম্যানেজার মারা গেল, তার বেতন ছিল 50,000 টাকা, তার এই 50,000 টাকা নিশ্চয়ই আরেকজন ম্যানেজার আসবে, তাকে আমি দিব, কিন্তু ওই ম্যানেজার মারা যাওয়াতে আমার কোম্পানির কতটুকু ক্ষতি হয়েছে এতটুকু আমি কখনোই এক্স্যাক্টলি বলতে পারবো না, আর সেই কারণে এটা কোনো লেনদেন নয়। তাহলে আমরা বুঝলাম যে একটি ঘটনাকে লেনদেন হতে হলে সেই ঘটনাকে অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। তারপর আর্থিক অবস্থা পরিবর্তন গেল, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য গেল। তারপর হলো দুটি পক্ষ। দেখো দুটি পক্ষ কি? আমি এর আগে যেই দুটো এক্সাম্পল দিয়েছিলাম, দেখো এখানে কিন্তু এ একটা পক্ষ বহন খরচ যেটা হলো ব্যয়, এ একটা পক্ষ নগদান হিসাব যেটা হলো সম্পদ। একইভাবে এই জাবেদায় একটা হলো নগদান হিসাব যেটা সম্পদ, এবং দেনাদার এটাও কিন্তু সম্পদ। তাহলে যদি কোনো ঘটনাকে লেনদেন হতে হয় অবশ্যই কমপক্ষে দুইটা পক্ষ থাকতে হবে। দেখো একটা পক্ষ একটা পক্ষ, একটা পক্ষ একটা পক্ষ, দুটি পক্ষ ছাড়া কখনোই কোনো ঘটনা লেনদেন হতে পারবে না। আর এই যে দুটি পক্ষ না, এটাকে বলা হয় দুতরফা দাখিলা। দুতরফা দাখিলা একবার সামারি কি? সামারি হলো যে কোনো লেনদেনের কমপক্ষে দুইটি পক্ষ থাকবে। এবার আসি আমরা দৃশ্যমানতা, মানে ভিজিবিলিটি। একটা লেনদেন দেখা যেতে পারে, নাও যেতে পারে। ফর এক্সাম্পল আমি ধরো প্রোডাক্ট কিনলাম,
50,000 টাকার পণ্যদ্রব্য কিনলাম, এটা অবশ্যই দেখা যাবে যে পণ্যদ্রব্য আসছে আমার ওয়্যার হাউস বা স্টকে আসছে, এটা দেখা যাবে। কিন্তু অবচয় ধার্য করলাম ধরো 2,000 টাকা, এটা কি দেখা যাবে? অবশ্যই না, এটা ইনভিজিবল। তাহলে একটি লেনদেন সেটা ভিজিবল হতে পারে, দৃশ্যমান হতে পারে, এবং ইনভিজিবল বা অদৃশ্যমানও হতে পারে কিন্তু। আচ্ছা, এবার হলো স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। এর মানে কি? দেখো, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হলো স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হলো একটি লেনদেন অবশ্যই অন্য একটি লেনদেনের সাথে কোনোভাবেই জড়িত না। একটি থেকে অন্যটি স্বাধীন, স্বতন্ত্র এবং আলাদা। আবার বললাম, আমি 3টা ওয়ার্ড ইউজ করলাম, কি কি? স্বাধীন, স্বতন্ত্র এবং আলাদা। ফর এক্সাম্পল, আমি পণ্য বিক্রি করলাম, বাকিতে পণ্য বিক্রয়। আচ্ছা, যাবে নাকি? দেখো, আচ্ছা, দেনাদারের কাছ থেকে প্রাপ্য বিল পাওয়া গেল, এটা যাবে নাকি? আচ্ছা, প্রাপ্য বিল ভাঙানো হলো, এটা যাবে নাকি? দেখো, হ্যাঁ, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। দেখো, একটা মাত্র ঘটনা থেকে এই 3টা লেনদেন আসছে। হ্যাঁ, আমি প্রথমে কি করলাম? বাকিতে পণ্য বিক্রি করলাম, তারপর ওই দেনাদার আমাদেরকে একটা প্রাপ্য বিল দিল, তারপর আমি এই প্রাপ্য বিলটা ব্যাংকে গিয়ে ভাঙালাম। এবার খেয়াল করো, আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে না, আমাদের এই 3টা রিলেটেড, কিন্তু না। হিসাব বিজ্ঞান বলে যে এই 3টা লেনদেন একটি থেকে অন্যটা এবং স্বতন্ত্র, স্বাধীন, একবার পুরোপুরি আলাদা। তাই লেনদেন এটা অন্যতম বৈশিষ্ট্য হলো কি, যে একটা থেকে অন্যটা একেবারে আলাদা। যেমন আমি যখন বাকিতে পণ্য বিক্রি করি তখন জার্নাল দিব দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট। যখন আমি ওই দেনাদারের কাছ থেকে প্রাপ্য বিল পাবো তখন দেনাদারের কি বলে লায়াবিলিটি বা দায়িত্ব শেষ। আচ্ছা, তখন কি করব? প্রাপ্য বিল ডেবিট, দেনাদার ক্রেডিট। আবার যখন ওই প্রাপ্য বিলটা ব্যাংকে ভাঙাবো তখন আমি জার্নাল দিব যে ব্যাংক ডেবিট, প্রাপ্য বিল ক্রেডিট। এইভাবে এক একটা লেনদেন অন্য একটা লেনদেন থেকে স্বতন্ত্র, আলাদা এবং স্বাধীন। এবার প্রামাণ্য দলিল। প্রামাণ্য দলিল হলো কোনো ঘটনাকে লেনদেন হতে হলে তার সাপোর্ট করার জন্য কিছু ডকুমেন্টস থাকা লাগবে। যেমন এই যে ধরো প্রথম আমার যে জাবেদাটা, ওইখানে আমি কি করলাম? পণ্য বিক্রি করলাম। পণ্য বিক্রি করলে কি থাকবে? আমার যে বিক্রয়ের ফরমাইশপত্র থাকবে, ক্যাশ মেমো থাকবে, চালান থাকবে, এগুলো থাকবে অবশ্যই। যেটা যে লেনদেন, এটা সাপোর্ট করার জন্য আমার কিছু দলিল থাকবে, এক কথায় কিছু ডকুমেন্ট থাকবে যে দেখেন এটা হলো এই জন্য লেনদেন। আচ্ছা, তারপর হলো অতীত ও ভবিষ্যতের ঘটনাও কিন্তু লেনদেন হতে পারে। লেনদেন কি? লেনদেনের জন্য যে ঘটনা ঘটছে ওইটা ভবিষ্যতে হতে পারে, আবার এমন কিছু হতে পারে যেটা হলো অতীতে। যেমন বাকিতে পণ্য বিক্রয়, আমি বিক্রি করার পরে লেনদেন দিব। আচ্ছা, আবার হলো অবচয়। অবচয় কি? এই বছরের অবচয় আমি কিন্তু হিসাব করবো বছরের শেষে গিয়ে। তার মানে কি? অবচয়টা শুরু হয়েছে বছরের প্রথমে, শেষ হবে বছরের প্রথমে। মানে শুরু হয়েছে জানুয়ারি 1 তারিখে, শেষ হবে ডিসেম্বরের 31 তারিখে। তাহলে দেখো, মাঝামাঝি যদি আমি লিপিবদ্ধ করি তাহলে কিন্তু সেটা ভবিষ্যতে ধরা যায়। তার মানে আমরা বুঝলাম কি, একটি ঘটনা লেনদেন হওয়ার জন্য সেটা অতীতে সম্পন্ন হতে পারে, আবার ভবিষ্যতেও সম্পন্ন হতে পারে। একেবারে সেটা পণ্য বা সেবার বিনিময়। দেখো,
পণ্য বা সেবার বিনিময় বলে যে আমার লেনদেনগুলো কখনো কখনো পণ্য বা সেবার বিনিময়ের জন্য হয়ে থাকে। যেমন সেগুলো কি দেখো, আমি যদি পণ্য বিক্রি করি, দেখো এখানে কিন্তু আমি একদম এক্স্যাক্টলি বলেই দিচ্ছি যে পণ্য বিক্রয়। বা আমরা অনেকগুলো ম্যাথ দেখবো সামনে যেগুলো সেবা, যেমন ডাক্তার যখন আমাদেরকে কনসালটেন্সি সার্ভিস দেয়, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে কিছুক্ষণ কথা বললো 5 মিনিট, কাগজে কিছু লিখে দিল এবং আমি এই ওষুধগুলো কিনবো। যাই হোক, এই যে ডাক্তার আমাকে 5 মিনিট সময় দিল, বা তার মানে কি ডাক্তার আমাদেরকে সার্ভিস দিল বা সেবা দিল, সেটাও কিন্তু এক ধরনের লেনদেন। বিনিময়ে আমি ডাক্তারকে যে টাকা দেব, এই জন্য এটা একটা লেনদেন। তাহলে দেখো আমি আবারও বলি, কিন্তু আমাদের যে লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আর এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট, আর সামনে তোমরা যে চ্যাপ্টারগুলো পাবে সেজন্য ইম্পর্টেন্ট। তো অনেকগুলো কারণে কিন্তু এটা ইম্পর্টেন্ট, তাই আমরা আবার বলি যে লেনদেনের অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। সেগুলোর মধ্যে হলো প্রথমে আর্থিক অবস্থা পরিবর্তন। আর্থিক অবস্থা পরিবর্তন দুইভাবে হতে পারে, একটা হলো পরিমাণগত বা নিট পরিবর্তন, এটা হলো দুই পাশে। আচ্ছা, দুই পাশে না লিখে আমি লিখলাম দুইটি, মিনিমাম দুইটি। আর হলো গুণগত বা কাঠামোগত পরিবর্তন, যেটা প্রভাব ফেলবে একটিকে। আচ্ছা, আর হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, তার মানে একটি ঘটনাকে লেনদেন হতে হলে সেটা অবশ্যই টাকার অ্যামাউন্টে পরিমাপ করতে হবে। তারপর দুটি পক্ষ, একটি লেনদেনে অবশ্যই কমপক্ষে দুইটি পক্ষ থাকবে। দৃশ্যমানতা, কোনো লেনদেন দেখা যেতেও পারে, নাও দেখা যেতে পারে। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, প্রতিটি লেনদেন একটি থেকে অন্যটি আলাদা, স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। প্রামাণ্য দলিল, লেনদেনকে সাপোর্ট করার জন্য ওই রিলেটেড প্রমাণ থাকতে হবে, দলিল বা ডকুমেন্ট থাকতে হবে। তারপর হলো ভবিষ্যৎ ও অতীতের ঘটনা, একটি ঘটনা লেনদেন হওয়ার জন্য সেটা ভবিষ্যতেও সংঘটিত হতে পারে, অতীতেও সংঘটিত হওয়া থাকতে পারে। পণ্য বা সেবার বিনিময়, লেনদেন সাধারণত পণ্য বা সেবার বিনিময় হয়ে থাকে। তাহলে দেখো আজকে এ পর্যন্তই আমরা যা আলোচনা করলাম সেগুলো খুব বেশি বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা আলোচনা করব যে কিভাবে হিসাব সমীকরণের উপরে আমাদের লেনদেনগুলো প্রভাব ফেলে। আবার এখানে আমি লিখে দিয়েছিলাম যে লেনদেনের ভিত্তি, একটা হলো আমাদের নগদান ভিত্তি, একটা হলো বকেয়া ভিত্তি। তো এর পরের ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। সবাই ভালো থাকবে, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।